হামে 24 ঘন্টায় আরও 8 শিশু মৃত্যু, নতুন রোগী 1,500-এর বেশি। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে হাসপাতালের বারান্দা করিডোরেও চলছে চিকিৎসা। ফ্লোরিডায় 2 পিএইচডি শিক্ষার্থী খুনের তদন্ত ও বিচার দাবি করেছে বাংলাদেশ। এমভি জয়যাত্রা সহ সব জাহাজ হরমুজ পার হতে পারবে আশাবাদ। ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করব। একনেকি অনুমোদন পেল না সচিবালয়ের 21 তলা ভবন নির্মাণ প্রস্তাব। নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে প্রকল্প উপস্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হামো উপসর্গ নিয়ে থামছেই না মৃত্যু। রোববার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগী ভর্তি হয়েছে 1564 জন। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামো উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেওয়া হয়েছে 46 জনকে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 28 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দা রেখেও রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। হামো উপসর্গ নিয়ে মৃত্যু বাড়তে থাকায় উদ্বেগ কমছে না অভিভাবকদের মাঝে। 1 মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে। হাম বাড়ানো আজ 10 দিন হলো। তো রক্তে ইনফেকশন, হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় 1 মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে ওরা পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন 9 দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। দর্শক, হামের প্রকোপ বাড়ছেই। আমরা একটু খুলনার খবর জেনে আসতে চাই। সহকর্মী প্রবীর বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, হামো উপসর্গ নিয়ে হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানাবেন হাসপাতালের। হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে এসে আমরা যে হাসপাতালটিতে রয়েছি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে এই মুহূর্তে 13 জন রোগী ভর্তি রয়েছে। গত 24 ঘন্টার হিসাব যদি বলি, 8 জন রোগী ছিল, নতুন করে 7 জন ভর্তি হয়েছে, 2 জন ছাড়পত্র দিয়ে বাসায় গিয়েছে। অপরদিকে যদি আমি বিভাগের তথ্যটাকে দিই, আপনি জানেন যে খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, 10টি জেলার মধ্যে বিভিন্ন হাসপাতালে 94 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় 34 জন রোগী ছাড়পত্র নিয়েছে। এবং এই যাবৎকালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা 2048 জন এবং মারা গেছে 11 জন। এর মধ্যে খুলনাতে এই হাসপাতালেই মারা গেছে 3 জন। যে কারণে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে, তারা আলাদা করে একটি হামের জন্য, হামের রোগীদের চিকিৎসার জন্য আলাদা একটি ওয়ার্ড তারা করেছে। আপনি জানেন যে এটি একটি সংক্রামক ব্যাধি, সেই ব্যাধিটি যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যেহেতু নতুন নতুন রোগী এখনো ভর্তি হচ্ছে, তা নিয়ে অনেকের মধ্যে এই আতঙ্কগ্রস্ত অভিভাবকরা। অপরদিকে স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে খুলনাতে যে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এর মধ্য দিয়ে শিশুরা টিকা নিতে শুরু করেছে। যেটি হয়তো আগামী সপ্তাহে এই চিত্রটি বদলে যেতে পারে, তখন হয়তো রোগী ভর্তির সংখ্যা কমতে পারে। চিকিৎসকরা এটাও বলেছেন, যদি কোনো রোগী উপসর্গ হয় তাহলে তাকে আলাদা করে রাখা এবং একদম প্রবীর, বুঝতেই পারছি। হাসপাতালের চিত্র দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার চেয়েছে বাংলাদেশ। রোববার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, শিক্ষার্থীদের পরিবারের সাথে যোগাযোগ রাখছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ফ্লোরিডা পুলিশের সাথে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। শিক্ষার্থীদের হত্যার কারণ তদন্ত করে দ্রুত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানানো হয়েছে। এবারের সফরে
করে আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। আফ্রিকার জ্বালানি তেল আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং যোগাযোগ বৃদ্ধি করা হবে বলে জানান তিনি। আফ্রিকা কূটনৈতিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে বাংলাদেশের জাহাজ ইরানের হরমুজ প্রণালী পার হওয়া নিয়ে তিনি আশা করেন এমভি জয়যাত্রা সহ বাংলাদেশের সব জাহাজই পার হতে পারবে। পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমাদের রিপ্যাট্রিয়েশন ছেলেটাকে ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগাল কাজগুলো আছে এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রকল্প ব্যয়ের যৌক্তিকতা থাকতে হবে। একনেক সভার শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 17টি প্রকল্প পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়। আলোচনা হয়েছে 15টি নিয়ে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অধিকাংশ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, কিছু প্রকল্প শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ের 21 তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন হয়নি, ফেরত পাঠানো হয়েছে আবারও। এর আগে 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। তো এর মধ্যে 15টি আলোচনা হয়েছে। বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর থেকে কিছুটা মেঘ দেখা গেছে। কোথাও কোথাও অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে। আজও কালকের মধ্যে চলমান হিট ওয়েভ কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 4 দিন বৃষ্টি হতে পারে। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিক থাকবে বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। বলেন, মে মাসেও 2 থেকে 3টি মৃদু ও মাঝারি হিট ওয়েভের শঙ্কা রয়েছে। আজও আগামীকালের ভিতরে যে চলমান যে হিট ওয়েভ আছে এটা অনেকটাই শেষ হয়ে যাবে। যেহেতু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা যদি বৃষ্টির রিপোর্ট দেখি লাস্ট 24 ঘন্টা, গত রাত্রে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে 127 কিলোমিটার রংপুরে, এছাড়া দিনাজপুর, সৈয়দপুর এইসব জায়গাতে বৃষ্টি হয়েছে এবং ঢাকাও বৃষ্টি শুরু হয়ে যাবে। হয়তো আজকে না হলেও আপনার কালকে রাত বা কালকে থেকে বৃষ্টি হবে, সেক্ষেত্রে তাপমাত্রা আজকেই কমে যাবে। ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, মধ্যরাতে সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়, পরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। এর আগে শনিবারও বিভিন্ন এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যায়। কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতি হয় বেশ কিছু কাঁচা বাড়ি ঘরের, ক্ষতি হয়েছে ভুট্টা সহ বিভিন্ন ফসলেরও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু এলাকা। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি অফিস। পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেছে এক চা শ্রমিকের, আহত হয়েছেন 2 জন। সকালে আটোয়ারি উপজেলার ধামুর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রমিকরা চা বাগানে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন 3 জন। হাসপাতালে নেওয়া হলে সারওয়ার্দি নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাহিরুল ইসলাম ও মোস্তফাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটা বিএনপির সৃষ্টি নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানান তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্বে সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া হবে। সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 17 বছর জেল জুলুম সহ্য করেছে বিএনপি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি, এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট।
কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান রিনিউয়েবল এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। ইউজিসিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও এইচএসসি পরীক্ষার সমন্বয়ের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে ইউজিসিতে বিশ্ব মেধাস্বত্ব দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাজেট থাকলেও গবেষণার জন্য বাজেট নেই। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় থেকে এ নিয়ে কাজ করতে হবে। এহসানুল হক মিলন বলেন, রিভার্স ব্রেইন ড্রেইনের প্রয়োজন আছে। কি পরিমাণ ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে তার পরিসংখ্যান নেই। শিক্ষামন্ত্রী জানান, এবার বাজেটে শিক্ষা খাতে 5% বরাদ্দ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আমি ইউজিসিকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সাথে বসে আপনি ইউনিফর্মলি কখন এই ছাত্র ছাত্রীদের ভর্তি করাবেন এবং কখন তারা ইন্টারমিডিয়েট শেষ করে বেরিয়ে আসবে, এই সিনক্রোনাইজ করার দায়িত্ব কি আমাদের সকলের নয়? নিশ্চয়ই আমাদের সকলের। এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দিতে আরও 6 মাস দিয়েছেন হাইকোর্ট। উচ্চ পর্যায়ে টাস্কফোর্স 13 বছর আগের চাঞ্চল্যকর এই খুনের কোনো আলামত নথি উদ্ধার করতে পারেনি। সে সময় ঘটনা তদন্ত ও আলামত সংগ্রহে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি বলে আদালতকে জানিয়েছে টাস্কফোর্স কমিটি। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই হত্যার রহস্য উদ্ঘাটনে সরকার আন্তরিক। সাগররুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে গত 13 বছরে দফায় দফায় সময় চাওয়া হয়েছে। বারবারই ব্যর্থ হন তদন্তকারী সংস্থা। সবশেষ অন্তর্বর্তী সরকার আলোচিত এই খুনের রহস্য উন্মোচনে গঠন করে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। কিন্তু হাইকোর্ট 2 বার 6 মাস করে সময় দেওয়ার পর টাস্কফোর্সও প্রতিবেদন জমা দিতে পারেনি। আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। হাইকোর্টকে দেয়া সাগররুনি হত্যা মামলার টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায়, আগের কোনো নথি উদ্ধার করতে পারেনি তারা। ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্ব ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সেই সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। তারা এখনো মোটিভ খুঁজে পান নাই, ক্লু খুঁজে পান নাই, কেন তাদেরকে হত্যা করা হলো। অদক্ষতার কারণেই হোক আর রাজনৈতিক প্রভাবের কারণেই হোক, এই ধরনের ঘটনাকে যদি মার্জনা আকারে দেখা হয়, শেষ পর্যন্ত যদি উদ্ঘাটন করা না হয়, তাহলে আমাদের দেশের বিচারিক সিস্টেম, তদন্ত সিস্টেম একটা ফেইলিওর কর্মকাণ্ড হিসেবে প্রমাণিত হবে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মামলায় একাধিক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গ্রেপ্তার আছেন 7 জন। তবে রিটকারী আইনজীবী শিশির মনির বলছেন, 1 যুগেরই বেশি সময় পর তদন্ত প্রতিবেদন দিতে না পারা অগ্রহণযোগ্য। 9, 10, 11 বছর ধরে জেলে আছে এরকম লোক আছে, তাদের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনের আপডেট নাই, কিন্তু তারা জেলে আছে। আমরা যার পক্ষ হয়ে অবলম্বন করি, এই মামলার ইনফরমেন্ট, তিনি আমাদেরকে বলেছেন যে তারা কোনো নিরপরাধ মানুষকে জেলে এভাবে পরিত্যক্ত দেখতে চান না। শেষ পর্যন্ত টাস্কফোর্সও যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের আর যাওয়ার জায়গা নাই। অ্যাটর্নি জেনারেল বলেন, সাগররুনি হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সব সহায়তা দেবে সরকার। বিচারিক এবং তদন্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তো সরকার, এই সরকার তো থামে রাখেনি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলে ও রেল লাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে টঙ্গীর বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মায়ের মৃত্যুর পর ছেলে সাকিব পড়ালেখার পাশাপাশি চাকরি করে সংসারের হাল ধরেন। তার বাবা সোহেল হোসেন পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলে সাকিবকে কুপিয়ে হত্যার পর বাড়ির কাছেই রেল লাইনে ট্রেনের নিচে ঝাঁপ দেন সোহেল। বাবা ছেলের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে এত শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুল সালাম। সকালে রাজধানীর বঙ্গবাজার মোড়ে হাফিজি হুজুরের নামে সড়কের নাম ফলক স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ডিএসসিসি প্রশাসক বলেন, এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির বিভিন্ন স্থানে জমা থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। প্রশাসক বলেন, আরও ফগার মেশিন সংগ্রহ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন যে সরকার যে ছিল, তাদের গাফিলতির কারণে কিন্তু আজকে অবস্থাটা সৃষ্টি হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসার পরে
কোনো ব্যাপারে কোনো গাফিলতি হচ্ছে না। আজকে আগামী কতদিন পরে ডেঙ্গু চিকুনগুনিয়া আসবে, কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই ব্যাপারে প্রিকশন নেওয়ার জন্য। গুজব ও উস্কানিমূলক অপতথ্য প্রচারের সাথে জড়িত ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ অন্যান্যদের বিরুদ্ধে 48 ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ শেষে ঢাবি ছাত্রদল নেতারা এই হুঁশিয়ারি দেন। তারা বলেন, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক চর্চা করতে গিয়ে যেন কারো শিক্ষার পরিবেশ নষ্ট না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানান নেতারা। তারা বলেন, নতুন ধারার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল। আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী 6 আগস্ট থেকেই এই সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডামূলক এবং সংঘবদ্ধ প্রচারণা শুরু হলো। এই পরিবেশে কেউ যদি মবকে উস্কে দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে পার পেয়ে যায়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিয়োগকৃত প্রশাসন বহাল তবিয়তে থাকা সত্ত্বেও, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে সহ্য করে থাকবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় 14,384 জন। তাদের নিয়োগ প্রায় 2.5 মাস ধরে আটকে রয়েছে বলেও জানানো হয়। কর্মসূচিতে অংশ নেওয়ারা জানান, জানুয়ারিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন শেষে সকল মেডিকেল করেও এখনও নিয়োগ আটকে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য আহ্বান জানান তারা। এরই মধ্যে 5 জন সদস্য সচিবালয়ে গেছেন বলেও জানান নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তরা। গত 2.5 মাস হচ্ছে আমরা পরীক্ষা এবং সকল আনুষ্ঠানিক কার্যক্রম সব শেষ করছি। আমাদের ডোপ টেস্ট থেকে শুরু করে সকল মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন অনেক জায়গায় হয়ে গেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছে, তাদের যোগদানের যে পত্রটা এটা হচ্ছে দীর্ঘায়িত করা হইতেছে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই প্রাইমারিতে সহকারী শিক্ষকদের এই দ্রুত যোগদানের জন্য আমাদের ছাত্র দল ও ছাত্র শিবিরকে সহিংসতা ও গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় 3টি প্রধান সমস্যা ও 4টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং সহ পেশিশক্তি প্রদর্শন বন্ধের দাবি জানান নাজমুল। শাহবাগের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি। বলেন, তদন্তের নাম শোনা গেলেও এর বাস্তবায়ন চোখে পড়ে না। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি হবে অস্ত্রের জঞ্জনী মুক্ত, যেখানে পেশি শক্তি থাকবে না, যেখানে আন্ডার পলিটিক্স থাকবে না। যারা এই ধরনের গুপ্তভিত্তিক রাজনীতি করে, যারা অস্ত্রের জঞ্জনী জড়ি রক্ত জড়ানোর চেষ্টা করছে, সেই ছাত্রদের এবং ছাত্র শিবিরকে আমরা আহ্বান জানিয়েছি, সহিংসতা পরিহার করুন, গুপ্ত রাজনীতি পরিহার করুন। দর্শক, এই ছিল যমুনা নিউজে।